90-এর দশক মাদ্রাজের রাস্তায় অটো নিয়ে ঘুরে বেড়াতো একজন ড্রাইভার, যাকে দেখলে আর 5টা সাধারণ মানুষের মতোই মনে হতো। কিন্তু এই লোকটা এতটাই ভয়ানক ছিল যে একে একে মোট 6টা খুন করেছিল। একটা সময় যার নাম শুনলে ভয়ে কাঁপত তামিলনাড়ুর বড় বড় পলিটিশিয়ানরা, যার ভয়ে একটা সময় মেয়েরা রাতে বেরানো বন্ধ করে দিয়েছিল। মেয়ে পাচার, ড্রাগস, বেআইনি মদের ব্যবসা, পতিতালয় চালানো, ব্ল্যাকমেল, খুন, ধর্ষণ, কোনো অপরাধী তার হাত থেকে বাদ যায়নি। তার নৃশংসতার কাহিনী যে কোনো সিনেমাকেও হার মানিয়ে দেবে। নমস্কার, আমি মিঠুন। আজ কথা হবে সিরিয়াল কিলার অটো শঙ্করের বিষয়ে, যে শুরুতে তো ছিল একজন অটো ড্রাইভার, কিন্তু এই অটো চালাতে চালাতেই সে একসময় হয়ে উঠেছিল ভারতের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যে মাত্র 7 মাসের মধ্যে 6টা মার্ডার করেছিল। এমনকি পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছিল, সে জেল ভেঙে পালিয়েও যায়। কিন্তু কেন অটো শঙ্কর এতগুলো খুন করেছিল? এই খুনগুলোর পেছনে তার আসল মোটিভ কি ছিল? কিভাবেই বা সে একজন অটো ড্রাইভার থেকে সিরিয়াল কিলার হয়ে উঠেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা শুরুর আগে একটা করে লাইক করে দিন। 1954 সালের 21শে জানুয়ারি তামিলনাড়ুর ভেলোর জেলার একটা গ্রামে অটো শঙ্করের জন্ম হয়। তার আসল নাম ছিল গৌরী শঙ্কর। ছোটবেলা থেকে শঙ্করের মধ্যে মুভি দেখার একটা প্রবণতা ছিল। ভালো কোনো তামিল সিনেমা রিলিজ করলেই শঙ্কর সবার আগে সেটা দেখতে যেত। এমনকি সিনেমা দেখার জন্য সে রান্নাঘর থেকে মায়ের জমানো টাকাও চুরি করত। তবে সিনেমার হিরোদের থেকে সে বেশি পছন্দ করত সিনেমার ভিলেনদের। বন্ধুদের সামনে সে মাঝে মাঝেই ভিলেনদের এই সমস্ত ক্যারেক্টার প্লে করে দেখাতো। তো 1970-এর দশকে শঙ্কর ভেলোর থেকে মাদ্রাজে চলে আসে। আর এই মাদ্রাজ হচ্ছে আজকের দিনের চেন্নাই। আর এই মাদ্রাজে এসেই সে প্রথমে ওয়াল পেইন্টিংয়ের কাজ শুরু করে। আর এই সময় সে বেশ কিছু হিট তামিল সিনেমার পোস্টারও পেইন্ট করেছিল। তবে এতে তার তেমন কোনো ইনকাম হচ্ছিল না, তাই নিজের একটু একটু করে টাকা জমিয়ে 1974 সালে সে প্রথমবার একটা অটো রিক্সা কেনে আর সেটা চালাতে শুরু করে। আর এই সময়ের আশেপাশেই তামিলনাড়ুতে এমন কিছু হয় যা শঙ্করের পুরো লাইফ স্টোরিটাকেই চেঞ্জ করে দিয়েছিল। 1974 সালে তামিলনাড়ুর তৎকালীন ডিএমকের গভর্নমেন্ট তামিলনাড়ুতে মদ পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছিল। আর এরই কিছুদিন পর রাজ্য সরকার ওখানকার একটা লোকাল নেশার দ্রব্য তার উপরেও নিষেধাজ্ঞা জারি করে। এবার যেহেতু তারই ওখানকার স্থানীয় মানুষদের মধ্যে বেশ পপুলার ছিল, তাই ব্যান লাগার পরেও চোরা পথে এইসব জিনিস সাপ্লাই হচ্ছিল। শঙ্কর যখন পেইন্টিংয়ের কাজ করত তখন তার সাথে বেশ কিছু লোকজনের পরিচয় হয়েছিল যারা এই চোরাচালানের সাথে যুক্ত ছিল। আর এই চোরাচালান থেকেই সেই লোকগুলো খুব অল্প সময়ের মধ্যেই ভীষণ ধনী হয়ে যায়। শঙ্কর বুঝতে পারছিল যে নর্মাল কাজের থেকে এই লাইনে তার কামাই বেশি হবে, তাই সেও এবার বেআইনি মদ পাচারের কাজ শুরু করে। আর এটাই ছিল শঙ্করের অপরাধ জগতে প্রথম পদক্ষেপ। তবে শঙ্কর এই ধান্দায় বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছিল। আর তার কারণ হচ্ছে তার কাছে একটা অটো ছিল, আর সেই অটোতে করেই খুব সহজে মাদ্রাজের অলিতে গলিতে অল্প সময়ের মধ্যেই বেআইনি মদ পৌঁছে দিত। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই শঙ্কর বেশ ধনী হয়ে ওঠে। আসে সিনেমার ক্যারেক্টারগুলোর মতোই দামি বাইক, সোনার চেইন, ঝকঝকে ড্রেস পরে রাস্তায় ঘুরে বেড়াতো। আর এই সময় জগদীশ্বরী নামে এক মহিলার সাথে শঙ্করের বিয়ে হয়। বিয়ের পর তাদের লাইফ বেশ ভালোভাবেই কাটছিল, কিন্তু এরপরেই শঙ্করের ব্যবসার মোড় ঘুরতে শুরু করে। কারণ এই সময় মানে 1980 সালের দিকে তামিলনাড়ুতে সরকার বদল হয়। তৎকালীন ডিএমকে ক্ষমতা থেকে সরে গিয়ে নতুন ক্ষমতায় আসে এআইএডিএমকে। আর এই নতুন সরকার গঠনের পরের বছরই তারা রাজ্য থেকে মদের উপরে থাকা সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তামিলনাড়ুতে মদের চোরাচালান প্রায় বন্ধ হয়ে যায়। আর যারা এতদিন এই চোরাই মদের বিজনেস করত তাদেরও ব্যবসা ডাউন হয়ে যায়। এদের মধ্যে শঙ্করও ছিল। আর তখন শঙ্করের দরকার ছিল এমন একটা ব্যবসা যেখানে চোরাই মদের মতোই ইনকাম হবে। শঙ্কর যখন মহাবলীপুরমে অটো চালাত তখন রাতের দিকে অনেক পতিতা নারী তার অটোতে উঠত, আর শঙ্কর তার অটোতে করেই তাদের কাস্টমারদের কাছে পৌঁছে দিত। আর চোরাই মদের ব্যবসা যখন ধীরে ধীরে কমতে শুরু করে তখন শঙ্কর ঠিক করে সে এবার দেহ ব্যবসার সাথে যুক্ত হবে।
অটো চালানোর সুবাদে শঙ্কর এই পতিতাদের সম্পর্কে খুব ভালোভাবে জানত। সে জানত এই পতিতাদের ব্যবসা ঠিক কিভাবে চলে। তাই এবার সে তার কয়েকজন বন্ধু আর তার ভাই, যাদের মধ্যে মোহন, তার ভগ্নিপতি এলডিন এবং তার কয়েকজন পুরনো বন্ধু যেমন শিবাজি, রাজারামান, এরকম বেশ কয়েকজনকে নিয়ে একটা গ্যাং তৈরি করেছিল। এই দেহ ব্যবসার জন্য শঙ্করের দরকার ছিল একটা জায়গা। সে পেরিয়ার নগরে একটা সরকারি লজকে অত্যন্ত কম দামে কিনে নিয়েছিল, আর সেই লজকেই নিজের ব্যবসার আড্ডা বানায়। আর কয়েকদিনের মধ্যেই শঙ্করের এই ব্যবসা ফুলে ফেপে ওঠে, আর এইরকমই সে আরও বেশ কয়েকটা কোঠা ওই এলাকায় বানায়। আর এই ব্যবসার কারণেই ফিল্ম স্টার, পুলিশ কিংবা রুলিং পার্টির বিভিন্ন নেতাদের সাথেও শঙ্করের বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। আর যত দিন এগোতে থাকে, শঙ্করের এই ব্যবসায় নাম লেখায় নিত্য নতুন সুন্দরী সুন্দরী পতিতারা। 1985 সালে শঙ্কর তার কোঠা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে পেরিয়ার নগরের গান্ধীগলিতে একটা নিজের বাড়ি তৈরি করে। আর এই বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে তৎকালীন সময়ের মাদ্রাজ পুলিশের হাই র্যাঙ্কের অফিসার, স্থানীয় বড় বড় পলিটিশিয়ানরা, এরা সবাই হাজির হয়েছিল। আর এতে ওই পেরিয়ার নগরের মানুষদের মধ্যে শঙ্করের একটা প্রভাব আর প্রতিপত্তি অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শঙ্কর কিভাবে এই পতিতা নারীর ব্যবসা থেকে একজন সিরিয়াল কিলার হয়ে উঠল। চলুন এবার সেই কাহিনী আপনাদেরকে বলি। 1986 সালে শঙ্করের কোঠায় সুমতি নামে এক নতুন মহিলা এসেছিল। এই সুমতি কোঠার অন্যান্য মহিলাদের থেকে অনেক বেশি সুন্দরী ছিল। শঙ্কর যখন তাকে প্রথমবার দেখে, সে তার প্রেমে পড়ে যায়। আর তার আগে থেকে একটা স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মেয়েটির সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এরই কিছুদিন পর শঙ্কর সুমতিকে বিয়ে করে, আর এটা ছিল শঙ্করের দ্বিতীয় বিয়ে। তবে এই খবর যখন জগদীশ্বরী জানতে পারে, তখন তার সাথে শঙ্করের একটা বড়সড় ঝগড়া হয়। আর একদিন এই ঝগড়ার সময় শঙ্কর হঠাৎই প্রচণ্ড রেগে গিয়ে জগদীশ্বরীর গলা টিপে ধরে তাকে মারার চেষ্টা করে। আর এতে জগদীশ্বরী প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এরপর থেকে জগদীশ্বরী কখনো শঙ্করের সাথে কোনো রকম ঝামেলায় জড়াতো না। সে সব কিছু দেখত আর মুখ বুজে সহ্য করত। এরই মধ্যে একদিন শঙ্কর তার গ্যাং মেম্বারদের নিয়ে কাছেই থাকা পালস বারে যায়। আর এই পালস বারে গিয়ে সে একজন ড্যান্সারকে দেখতে পায়, যার নাম ছিল ললিতা। এই সময় শঙ্কর ললিতাকে দেখে মুগ্ধ হয়ে যায়। আর এরপর থেকে সে প্রায়ই ওই বারে যাতায়াত করত। ললিতাও আস্তে আস্তে শঙ্করের প্রেমে ডুবে যায়। আর শঙ্কর তার দ্বিতীয় বিয়ে করার মাত্র কয়েক মাসের মধ্যেই ললিতাকেও তৃতীয়বারের জন্য বিয়ে করে। আর তার বাকি দুই স্ত্রী এই সমস্ত কিছু জানার পরেও চুপ করেছিল, কারণ ওই এলাকায় শঙ্করের বিরুদ্ধে কথা বলার বিন্দুমাত্র সাহস কারোর ছিল না। বিয়ের পর শুরুর কয়েক মাস শঙ্কর ললিতার সাথে বেশ ভালোই ব্যবহার করছিল। এমনকি তার 3 স্ত্রীর মধ্যে সে ললিতাকে সব থেকে বেশি সময় দিত। কিন্তু একদিন হঠাৎ এই দুজনের শারীরিক মিলনের সময় শঙ্কর অত্যন্ত হিংস্র হয়ে ওঠে। সে দাঁত দিয়ে ললিতার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি করে দিয়েছিল। এমনকি সে ললিতার প্রাইভেট পার্টসেও বারবার সিগারেটের ছ্যাঁকা দেয়। তার স্ত্রী, যাকে সে সব থেকে ভালোবাসত, সেই যন্ত্রণা যখন চিৎকার করছিল, সেই চিৎকার শঙ্করকে একটা পৈশাচিক আনন্দ দিচ্ছিল। আর এরপর থেকে সে প্রায় রাতে তার স্ত্রীর সাথে এইরকম পাশবিক অত্যাচার করত। এতে ললিতা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছিল। আর তখনই তার লাইফে এন্ট্রি নেয় অন্য আরেকজন ব্যক্তি। আর এই মানুষটা ছিল শঙ্করের র্যাকেটের একজন নতুন মেম্বার, সুদালাই মুথু। শঙ্করের আড়ালে এই দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আর এরই মধ্যে একদিন যখন শঙ্কর বাড়িতে ছিল না, সেই সুযোগে এই দুজন সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। শঙ্কর যখন বাড়িতে ফিরে এই কথা জানতে পারে, তখন সে ভয়ানক রেগে যায়, কারণ শঙ্করের স্ত্রী তারই একজন গ্যাং মেম্বারের সাথে পালিয়ে গিয়েছিল। এতে গ্যাংয়ের ভেতরে এলাকায় তার সম্মান অনেকটা কমে যায়। এরই সঙ্গে তারা পালানোর সময় শঙ্করের একটা দামি ক্যামেরা আর বেশ কিছু টাকা নিয়ে গিয়েছিল। এ সময় শঙ্কর মরিয়া হয়ে তামিলনাড়ুর প্রত্যেকটা অলিতে গলিতে সুদালাই আর ললিতাকে খুঁজে বেড়াচ্ছিল। এরই মধ্যে একদিন 27 অক্টোবর 1987 মাঝরাতে শঙ্করের ফোনে পাল্লাভারাম থানার ইন্সপেক্টর হরির ফোন আসে। আর পুলিশ অফিসার তখন শঙ্করকে জানায় তারা সুদালাই এবং ললিতাকে থানায় আটকে রেখেছে। ফোন পাওয়ার সাথে সাথেই শঙ্কর থানায় যায় আর ললিতাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে আসে তার বাড়িতে। আর এই সময় পুলিশও শঙ্করকে কিছু বলে না, কারণ আগে থেকেই শঙ্কর টাকা খাইয়ে পুলিশ অফিসারদের মুখ বন্ধ করে রেখেছিল। শঙ্কর ললিতাকে নিয়ে পেরিয়ার নগরের বাড়িতে যায়। আর এরপর সে ওই বাড়ির দোতলায় গিয়ে ললিতাকে জোর করে মদ খাওয়ায়। সে আবারও ললিতার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করে। আর যখন তার খিদে মিটে যায়, তখন সে ললিতাকে জিজ্ঞাসা করে সে কেন সুদালাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তখন ললিতা জানায় সে সুদালাইকে ভালোবাসে, কারণ সুদালাই তাকে সম্মান দিত, তাকে স্নেহ করত।
শঙ্করের মতো এরকম পাশবিক অত্যাচার করত না, কিন্তু নিজের স্ত্রীর মুখে একজন অন্য মানুষের কথা শুনে শঙ্করের মাথা গরম হয়ে যায়। সে ললিতাকে ইচ্ছে মতো গালিগালাজ করতে থাকে। আর এবার ললিতাও শঙ্করের সাথে ঝগড়া করতে শুরু করে। এরই মধ্যে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে শঙ্করের ভাই মোহন আর তার ভগ্নিপতি এলডিন উপরে চলে আসে। সেখানে মোহন প্রথমে ললিতার চুল টেনে ধরে, আর এলডিন ললিতার হাত পা পেছনে মুড়ে দেয় যাতে সে বেশি নড়াচড়া করতে না পারে। আর এবার শঙ্কর দু হাত দিয়ে ললিতার গলা টিপে ধরে। ললিতা ছটফট করতে থাকে, কিন্তু শঙ্করের মাথায় তখন খুন চেপেছিল। আর কিছুক্ষণের মধ্যেই ললিতার শরীর নিস্তেজ হয়ে যায়। আর এটাই ছিল শঙ্করের জীবনের প্রথম মার্ডার। ললিতা মারা যাওয়ার পর শঙ্কর আর তার গ্যাং মেম্বারদের চিন্তা ছিল যে তারা কিভাবে এই লাশটাকে গায়েব করবে। এই মৃত্যুর ব্যাপারটা যাতে বাইরের কেউ জানতে না পারে, তাই প্রথমে তারা ললিতার বডিটাকে পেরিয়া নগরের বাড়ি থেকে লুকিয়ে অটোতে করে মোহনের মদের ঠেকে নিয়ে যায়। আর সেখানে রাত 2:30 নাগাদ শঙ্কর একজন মিস্ত্রিকে ডাকে। আর এই মিস্ত্রিকে তারা বলে তারা বেশ কিছু চোরাই মদ মাটির নিচে পুঁতে রাখবে, তাই সে যেন একটা 5 ফুট লম্বা আর 3 ফুট চওড়া গর্ত খুঁড়ে দেয়। মিস্ত্রি গর্ত খুঁড়ে চলে যেতেই শঙ্কর ললিতার ডেড বডিটাকে সেই গর্তে পুঁতে দেয়। আর সেই পুরো ব্যাপারটা ভীষণই ঠান্ডা মাথায় করছিল। এমনকি ডেড বডি কবর দেওয়ার আগে সে ললিতার গা থেকে সমস্ত গয়না খুলে ফেলেছিল। এরপরেই আবার সবকিছু আগের মতো চলতে শুরু করে। 1988 সাল আস্তে আস্তে শঙ্করের পতিতাবৃত্তির বিজনেস একটা পিক পয়েন্টে পৌঁছে যায়। তবে যখনই তার কোঠায় কোনো বড় বড় পলিটিশিয়ান বা পুলিশ অফিসার আসত, সে গোপনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখত, যাতে ভবিষ্যতে সে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে এই ছবিগুলো সে কাজে লাগাতে পারবে। অন্যদিকে ললিতার মৃত্যুর ব্যাপারটা শঙ্কর আর তার দলের লোকেরা পুরোপুরি ধামাচাপা দিয়ে দেয়। কিন্তু ললিতার প্রেমিকা সুদালাই, সে কোনো না কোনোভাবে চাইছিল শঙ্করের ক্ষতি করার। তাই সুদালাইও এবার তার কয়েকজন বন্ধুদের নিয়ে পতিতাবৃত্তির ব্যবসা শুরু করে। সে শঙ্করের থেকে অনেক কম টাকায় পতিতাদের ভাড়া দিত। ফলে কিছুদিনের মধ্যেই শঙ্করের বেশ কিছু রেগুলার কাস্টমার সুদালাইয়ের কোঠায় চলে যায়। আর শঙ্কর যখন এই ব্যাপারে জানতে পারে, সে রাগে ফেটে পড়ে। কারণ প্রথমে সে তার ললিতাকে তার থেকে ছিনিয়ে নিয়েছিল, আর এবার সে তার ব্যবসা ছিনিয়ে নিতে চায়। 28 ফেব্রুয়ারি 1988 সন্ধ্যাবেলায় শঙ্কর তার কয়েকজন বন্ধুদের সঙ্গে মাদ্রাজ ঘুরতে বেরিয়েছিল। তাদের গাড়ি যখন তাজ হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল, তখন শঙ্কর দেখতে পায় সুদালাই আর তার বন্ধু রবি তারই একটা পুরনো কাস্টমারকে তাদের লজে নিয়ে যাওয়ার জন্য কনভিন্স করছে। এই দৃশ্য দেখে শঙ্করের পুরনো রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। আর সে ঠিক করে সে আজ রাতেই সুদালাইকে মেরে ফেলবে। একটু পরে শঙ্করের একজন গ্যাং মেম্বার বাবু সুদালাইয়ের কাছে যায়। হঠাৎ করে বাবুকে সামনে দেখতে পেয়ে সুদালাই কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু বাবু তাকে বোঝায় যে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ শঙ্কর সুদালাইয়ের সাথে সমস্ত ভুল বোঝাবুঝি সামনাসামনি বসে মিটিয়ে ফেলতে চায়। আর তাই সে যেন তার সঙ্গে শঙ্করের সাথে দেখা করতে যায়। এবার বলে দেয় ললিতা যে মারা গিয়েছিল সেই কথা কেউ জানত না। আর বাবু তখন সুদালাইকে বলে যে ললিতা খুবই বাজে একটা মেয়ে, সে শঙ্করের অন্য আরেকজন গ্যাং মেম্বারের সাথে আবারও পালিয়ে গেছে। বাবুর এই মিষ্টি মিষ্টি কথা শুনে সুদালাই শঙ্করের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। সে বুঝতেও পারেনি যে শঙ্কর তার জন্য একটা ট্র্যাপ ফেলেছিল। আর এবার সে বাবুর সাথে শঙ্করের পেরিয়ানগরের বাড়িতে যায়, যেখানে আগে থেকেই মোহন, এলডিন, শিবাজি আর শঙ্কর ছিল। এখানে শঙ্কর তার পুরনো সঙ্গী মানে সুদালাইকে বেশ ভালোভাবে খাতির যত্ন করে। এমনকি শঙ্কর সুদালাইয়ের জন্য তার পছন্দের খাবারও রান্না করেছিল। শঙ্করের ব্যবহারে সুদালাই ভেবে নিয়েছিল যে সত্যিই হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে। প্রথমে বেশ কিছুক্ষণ গল্প গুজব চলে, তারপর শুরু হয় মদ্যপান। রাত 9টা নাগাদ সুদালাই যখন পুরোপুরি নেশায় চুর হয়ে যায়, তখন হঠাৎই শঙ্কর ললিতার কথা বলতে শুরু করে। সে সুদালাইকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করে। তারা একসঙ্গে থাকার সময় ললিতাকে নিয়ে কোথায় কোথায় গিয়েছিল, তারা কি কি করেছিল। আর মদ্যপ অবস্থায় থাকায় সুদালাইও কোনো কিছু না ভেবেই শঙ্করের কথার উত্তর দিতে শুরু করে। শঙ্কর যত তার স্ত্রীর কথা শুনছিল, ততই তার মেজাজ গরম হয়ে উঠছিল। আর হঠাৎই সে রেগে গিয়ে সুদালাইকে জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। সুদালাই পড়ে যেতেই এলডিন আর শিবাজি তার হাত পা চেপে ধরে। এরপর বাবু একটা তোয়ালে নিয়ে এসে গলায় পেঁচিয়ে ধরে, যাতে সে চিৎকার করতে না পারে। আর শঙ্কর এবার গালি দিতে দিতে সুদালাইয়ের উপর একের পর এক লাথি মারতে থাকে। আর ধীরে ধীরে সুদালাইয়ের শরীর স্থির হয়ে যায়। কিন্তু এরপরেও শঙ্করের রাগ একটুও কমেনি।
সুদালাই মারা যাবার পর সে সুদালাইয়ের বডির উপরে পেট্রোল ঢালে, আর এরপর একেবারে ফিল্মি স্টাইলে সিগারেট ধরিয়ে তার আঁত পোড়া দেশলাই সুদালাইয়ের মৃতদেহের উপর ছুঁড়ে মারে। বেশ কিছুক্ষণ পর যখন আগুন নিভে যায়, তারা আবারও সেই ঘরে ঢোকে, আর বডির যে অংশগুলো তখনও ভালোভাবে আগুনে পড়েনি সেগুলো তারা বাড়ির নিচে থাকা এলডিনের গাড়ির ডিকির ভিতর রেখে দেয়। আর পরে তারা সমুদ্রের ধারে গিয়ে সেই বডি পার্টসগুলো সমুদ্রে ফেলে দেয়। পরের দিন শঙ্কর একজন মিস্ত্রিকে ডেকে আনে আর নতুনভাবে সেই ঘরটাকে আবার রং করায়, যাতে এই অপরাধের পুরোপুরি প্রমাণ নষ্ট হয়ে যায়। এদিকে সুদালাইকে বেশ কয়েকদিন দেখতে না পেয়ে তার বন্ধু রবি বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। আর যেহেতু সে শেষবার শঙ্করের দলের একজন লোকের সাথে সুদালাইকে দেখেছিল, তাই সে দুদিনে অন্তর অন্তরই শঙ্করের কাছে গিয়ে তার বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করছিল। প্রথম দিকে শঙ্কর তাকে এড়িয়ে যায়, কিন্তু এতে রবির সন্দেহ বাড়তে থাকে। সে এবার রোজই কোনো না কোনো অজুহাতে শঙ্করের আড্ডায় গিয়ে হাজির হতো, আর শঙ্কর এবার ভয় পেয়ে যায়। তাই সে এবার রবিকেও মেরে ফেলার প্ল্যানিং করে। সুদালাইয়ের মৃত্যুর ঠিক 15 দিন বাদে 1988 সালের 14 মার্চ রবি আবারও শঙ্করের সঙ্গে দেখা করে, কিন্তু এবার শঙ্কর তাকে কিছু না বলে ভেতরে নিয়ে আসে। সুদালাইকে খুন করার সময় যারা যারা ছিল তারা প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিল। শঙ্কর রবিকেও তাদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলে, আর রবিও রাজি হয়ে যায়। এরপরে তারা সবাই বসে একসঙ্গে প্রচুর মদ খায়, আর নেশা একটু চড়তেই রবি শঙ্করকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে শঙ্করকে বলে তাকে একটা অটো কিনে দিতে, আর যদি সে না দেয় তাহলে সে শঙ্করের নামে থানায় গিয়ে খুনের মামলা করবে। এই কথা শুনে প্রথমে শিবাজি রবিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বোঝার বদলে উল্টে শিবাজির সঙ্গেই ঝগড়া শুরু করে। এতে শঙ্কর রেগে গিয়ে রবিকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে, আর এরপর তাকেও ললিতা আর সুদালাইয়ের মতো হাত পা পেছনে মুড়ে ধরে। আর শঙ্কর এবার রবির গলা টিপে ধরে, আর ধীরে ধীরে রবির শরীরও নিস্তেজ হয়ে যায়। তবে এবার রবির মৃতদেহ জ্বালানোর বদলে তারা ওই ঘরের ভেতরেই রবির মৃতদেহ দেওয়ালে প্লাস্টার করে দিয়েছিল। তবে শঙ্কর বুঝতে পেরেছিল যে রবি যদি বেশি দিন নিখোঁজ থাকে তাহলে তার ফ্যামিলির লোকজন তাকে খুঁজতে পারে। তাই সে মোহনকে দিয়ে রবির বাড়িতে একটা ফলস লেটার পাঠিয়েছিল, যাতে লেখা ছিল রবি নতুন কাজ পেয়েছে আর সে কাজের জন্য অন্য স্টেটে গেছে। আর এভাবে শঙ্কর রবির চ্যাপ্টারও বন্ধ করে দেয়। পরপর 3টে মার্ডার করার পর শঙ্করের কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছিল। তাই রাজ্যে যেহেতু প্রভাবশালী ব্যক্তিদের মধ্যেও শঙ্করের দাপট ছিল, তাই সে ভেবেছিল সে হয়তো এই অপরাধের জন্য কখনো শাস্তি পাবে না। আর এরপরেই তার অপরাধের পরিমাণ লাগাম ছাড়া হতে থাকে। সন্ধে হলেই শঙ্কর তার অটো নিয়ে বেরিয়ে পড়ত নতুন শিকার ধরার জন্য। রাস্তায় কোনো সুন্দরী মেয়েকে একা দেখলেই সে তাদেরকে কিডন্যাপ করত, আর তারপর আর কোনোদিনই সেই মেয়েদের খোঁজ পাওয়া যেত না। এইভাবে মাদ্রাজ আর তার আশেপাশের এলাকা থেকে একে একে মোট 9 জন মেয়ে রাতারাতি গায়েব হয়ে যায়। এদিকে এই মেয়েদের পরিবার যখন পুলিশের কাছে কমপ্লেন করতে যায়, ততবারই পুলিশ নানা রকম অজুহাত দেখিয়ে এফআইআর নিতে অস্বীকার করে। তারা খুব ভালো করে জানত এই কিডন্যাপিংগুলোর পেছনে আসলে কে রয়েছে, কিন্তু তারা অলরেডি শঙ্করের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে বসেছিল। কিন্তু সব পাপীরই পাপের ঘর একদিন পূর্ণ হয়, আর সেদিন তাদেরকে শাস্তি পেতে হয়। এই সময় মানে 1987 সালের দিকে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের মৃত্যু হয়। এর ফলে এআইডিএমকের যে সরকার ছিল সেটা আনস্টেবল হয়ে যায়, আর রাজনৈতিক অস্থিরতার কারণেই সংবিধানে 356 ধারা প্রয়োগ করে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসন শুরু হয়। এর ফলে রাজ্যের সমস্ত ল অ্যান্ড অর্ডার রাজ্যপালের হাতে চলে যায়, মানে সব কিছু আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যায়। তবে শঙ্করের এসব দিকে একেবারেই ভ্রুক্ষেপ ছিল না। সে আগের মতোই তার কার্যকলাপ চালাতে থাকে। এরই মধ্যে একদিন রঙ্গনাথপুরম এলাকায় এক গুজরাটি তরুণী কলেজ শেষে হোস্টেলে ফিরছিল। সেই সময় শঙ্কর আর তার লোকেরা ওই মেয়েটিকে কিডন্যাপ করে তাদের অটোতে তোলে, কিন্তু সেই সাহসী তরুণী ওই কিডন্যাপারদের বোকা বানিয়ে অটো থেকে লাফ দেয়, আর সে সময় নষ্ট না করে লোকাল পোড্ডাভাস থানায় গিয়ে কমপ্লেন করে। সে তখন জানায় যে ওই অটো চালাচ্ছিল অটো শঙ্কর নামের একজন ব্যক্তি, আর এই প্রথমবার অটো শঙ্করের নামে কোনো ডিরেক্ট কমপ্লেন এসেছিল। ফলে পুলিশও এবার এফআইআর নিতে বাধ্য হয়। 1988 সালের 27 জুন শঙ্করকে তার বাড়ি থেকে পুলিশ অ্যারেস্ট করে,
কিন্তু তাকে কোর্টে তোলার আগে পুলিশ এমনভাবে কেস ফাইল করে যাতে শঙ্কর খুব সহজেই ছাড়া পেয়ে যায়। আর শঙ্কর যখন দেখতে পায় যে সে পুলিশের সাথে সাঁঠগাঁঠ করে আইনকেও ফাঁকি দিতে পারছে, তখন তার কনফিডেন্স আরও বেড়ে যায়। জেল থেকে ছাড়া পাবার মাত্র কয়েকদিনের মধ্যেই এলবি রোডে শঙ্করের কোঠাতে 3 জন স্থানীয় যুবক এসে ঝামেলা করছিল, কারণ তারা শঙ্করের কোঠা থেকে একজন পতিতা নারীকে কয়েক ঘন্টার জন্য তাদের সাথে করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু দালালরা সেটা করতে অস্বীকার করে। আর এই নিয়েই ওই 3 জন সম্পদ, গোবিন্দরাজ ও মোহন দালালদেরকে নানাভাবে হুমকি দিতে শুরু করে। এমনকি তারা এটাও বলে তারা শঙ্করের কোঠা বন্ধ করে দেবে। আর এই কথা শঙ্করের কানে পৌঁছাতেই তার গ্যাং নিয়ে ওখানে পৌঁছে যায়। তারা ওখানে ওই 3 জনকে বেধড়ক মারধর করে আর তাদের রক্তাক্ত দেহ ওই কোঠারই একটা ফাঁকা ঘরে রেখে দেয়। কয়েক ঘন্টা পর শঙ্কর যখন আবার ওই ঘরে যায়, সে দেখতে পায় ওই 3 জনের মধ্যে 2 জন, মোহন এবং সম্পদ, এরা দুজনেই মারা গেছে। আর গোবিন্দরাজ তখনও আধমরা অবস্থায় রয়েছে। শঙ্কর এবার গোবিন্দরাজের টুটি চেপে ধরে আর ছটফট করতে করতে গোবিন্দরাজ ওখানেই মারা যায়। আর বলে দেই, শঙ্কর যখন এদেরকে মারধর করছিল, এই পুরো ঘটনাটাই হচ্ছিল দিনের আলোয়, ফলে আশেপাশের লোকজনও সবকিছু দেখতে পাচ্ছিল। কিন্তু শঙ্করের প্রভাব সেখানে এতটাই বেশি ছিল যে কেউ তাকে বাধা দেওয়ার সাহস করেনি। আর সবাই জানত যে ওই 3 জনের মৃত্যু হয়েছে শঙ্করের হাতেই। আপনাদেরকে আগেই বলেছি যে শঙ্কর বিভিন্ন মেয়েদেরকে কিডন্যাপ করত। এমনই 9 জন মেয়ে যারা নিখোঁজ ছিল, তাদের বাবা মায়েরা পুলিশের কাছ থেকে যখন কোনো সদুত্তর পাচ্ছিল না, তখন তারা একজোট হয়ে রাজ্যপালের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন পিসি আলেকজান্ডার। আর তিনি যখন এই 9 জন তরুণীর কথা জানতে পারেন, তিনি জিনিসটাকে যথেষ্ট সিরিয়াসলিভাবে নেন। আর তার নির্দেশেই একটা এসআইটি গঠন করা হয়। আর শঙ্কর যে লোকাল 3 জন যুবককে হত্যা করেছিল, তাদের মধ্যে একজন মানে সম্পদের স্ত্রী শঙ্করের বিরুদ্ধে গভর্নরের কাছে পিটিশন ফাইল করে। ফলে প্রশাসনের উপরেও শঙ্করকে অ্যারেস্ট করার জন্য প্রেশার তৈরি হয়। সে সময় ইন্সপেক্টর জাফর আলীর তত্ত্বাবধানে 3 সদস্যের একটা টিম শঙ্করের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করে। এবার যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের অনেক লোকই শঙ্করের সাথে যুক্ত ছিল, তাই প্রথমে এই টিমটা কারাপ্টেড অফিসারদের একটা লিস্ট তৈরি করে। এই সময় আরি নামে একজন ইন্সপেক্টর এসআইটি এর সাহায্যে এগিয়ে আসে। এই আরি বহুদিন ধরেই শঙ্করের অবৈধ কার্যকলাপের উপর নজর রাখছিল। কোন কোন ফিল্ম স্টার বা পলিটিশিয়ান শঙ্করের সাথে যুক্ত আছে, কিংবা কোন কোন এক্স্যাক্ট সময় তার গ্যাং মেম্বাররা অপারেট করে, এই সব কিছু ইনফরমেশন আরির কাছে ছিল। ফলে এসআইটি এবার আরিকেও তাদের টিমে নিয়ে নেয়। এরপর শুরু হয় শঙ্করের গ্যাং মেম্বারদের অ্যারেস্ট। প্রথমেই অ্যারেস্ট করা হয় শঙ্করের ভগ্নিপতি এলডিনকে। আর শুরুর দিকে এলডিন কিছুই পুলিশকে বলতে রাজি হচ্ছিল না। আর তখন ইন্সপেক্টর জাফর আলী তাকে ভয় দেখায়, সে যদি পুলিশকে সঠিক তথ্য না দেয় তাহলে সমস্ত দোষের ভার তার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এতে এলডিন প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এবার সে তাদের সমস্ত কুকীর্তির কথা পুলিশকে জানিয়ে দেয়। এলডিনের সূত্র ধরেই পুলিশ এরপর একে একে শিবাজি, শঙ্করের ভাই মোহন আর সবশেষে 7ই জুলাই অটো শঙ্করকে পুলিশ অ্যারেস্ট করে। শঙ্করকে পুলিশ যখন অ্যারেস্ট করে, তখন তার বাড়িতে পুলিশ ভালোভাবে তল্লাশি চালায়। আর সেখানে তার একটা ডায়েরি খুঁজে পায়। এই ডায়েরির ভেতরে শঙ্কর এতদিন ধরে যে কটা খুন করেছিল প্রত্যেকটা ডিটেলস সে লিখে রেখেছিল। এমনকি সে এতদিন এই কাজ করার জন্য যে যে পলিটিশিয়ানদের এবং যে যে অফিসারদের কত টাকা করে দিয়েছে তার সমস্ত ডিটেলস ছিল। আর এই ডায়েরির ভেতরে বেশ কিছু ছবিও ছিল, যেগুলো ছিল বড় বড় পলিটিশিয়ান এবং ফিল্ম স্টারদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যারা শঙ্করের কোঠায় আসত। এরপরই শঙ্করকে জেরা করা শুরু হয়। তার পেরিয়ার নগরের বাড়ি, তার ভাই মোহনের মদের দোকান এবং আশেপাশের এলাকা থেকে মোট 5টা কঙ্কাল উদ্ধার করা হয়। একটা কঙ্কাল পুলিশ উদ্ধার করতে পারেনি, আর সেটা হচ্ছে সুদালাইয়ের, কারণ শঙ্কর সেটা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। পুলিশের জেরায় শঙ্করের মুখ থেকে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। এমনকি সে এটাও জানায় মাদ্রাজ এলাকায় যে মেয়েরা নিখোঁজ হয়েছিল তাদেরকে সেই কিডন্যাপ করেছে এবং কিডন্যাপ করে সেই তরুণীদের মোটা টাকার বিনিময়ে রাজ্যের বেশ কিছু পলিটিশিয়ানদের কাছে সে বেচে দিয়েছে। কিন্তু জানলে শকড হবেন, এত বড় স্বীকারোক্তির পরেও পুলিশ সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের উপর কোনো রকম অ্যাকশন নেয়নি। শুধুমাত্র মুখ রক্ষার জন্য শঙ্করের সঙ্গে জড়িত থাকার সন্দেহে 12 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল। আর এর মধ্যে একজন ডিএসপি র্যাঙ্কের অফিসারও ছিলেন, যার গাড়িতে করে
শঙ্কর এই মেয়েদেরকে পাচার করত। এই সময় সম্পূর্ণ ভারত জুড়ে এই ভয়ানক সিরিয়াল কিলিংয়ের ঘটনার কথা ছড়িয়ে পড়ে। লোকজন অটো শঙ্করের নৃশংসতায় শিউরে উঠেছিল, আর সবার একটাই দাবি ছিল সে যেন চরম শাস্তি পায়। ফলে একটা হিউজ পরিমাণে পাবলিক প্রেশার ছিল। পুলিশ এবার সমস্ত এভিডেন্স কালেক্ট করে অটো শঙ্কর সহ মোট 10 জন ব্যক্তির নামে খুন এবং কিডন্যাপিংয়ের বেশ কিছু চার্জেস চাপিয়েছিল। আর এই সময় শঙ্করকে মাদ্রাজ জেলে বন্দি করে রাখা হয়েছিল। তবে এখানেও শঙ্কর জেলের অফিসারদের ঘুষ খাইয়ে 1990 সালের 21শে আগস্ট শঙ্কর সহ তার গ্যাং মেম্বারদের 5 জন জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এই পুরো ঘটনায় জেলের অফিসাররাও যুক্ত ছিল, কারণ শঙ্কর পালিয়ে যাওয়ার ঠিক একদিন আগেই শঙ্করের সেই সমস্ত বন্দীদেরকেও একই সেলে এনে রাখা হয়েছিল, যেটা সম্পূর্ণরূপে বেআইনি ছিল। এই ঘটনা সামনে আসতেই সারা ভারত উত্তাল হয়ে যায়, আর সরকারের উপর একটা হিউজ প্রেশার আসে। সে সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন এম করুণানিধি। চাপে পড়ে তিনি নিজেই এই কেসটার তদারকি করতে শুরু করেন। আর শঙ্কর পালিয়ে যাবার মাত্র 10 দিনের মধ্যেই পুলিশ শঙ্কর, শিবাজি আর এলডিনকে উড়িষ্যা রাজ্যের রাউরকেল্লা থেকে অ্যারেস্ট করে। আর তারপরে শুরু হয় শঙ্করের হিয়ারিং। আর মাত্র 8 মাসের মধ্যে মাদ্রাজের চিঙ্গলপাতু কোর্ট শঙ্কর এবং তার গ্যাংয়ের নৃশংসতার জন্য 6টা খুনের অপরাধে শঙ্কর, তার ভগ্নিপতি এলডিন এবং তাদের সঙ্গী শিবাজিকে ফাঁসির সাজা দেয়। অন্যদিকে 1992 সালে শঙ্করের 5 জন সহযোগী, শঙ্করের ভাই মোহন, সেলভা, জেল ওয়ার্ডেন কান্নান, মানে যার জেল থেকে শঙ্কর পালিয়ে গিয়েছিল, এছাড়া বালান এবং রহিম খানকে 6 মাসে সশ্রম কারাদণ্ড দেয়। আর পরে মোহনকেও শঙ্করের 6টি খুনে সহযোগিতা করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু জানলে আশ্চর্য হবেন, মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়ার পরেও শঙ্করের মনে কোনো অনুশোচনা ছিল না। সে তখনও কোনো না কোনো উপায় চেষ্টা করছিল এই মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচার। আর এরপর তার এই কেস যায় হাইকোর্টে, সেখান থেকে সুপ্রিম কোর্টে, আর প্রত্যেকটা জায়গায় তার ফাঁসির সাজা বহাল থাকে। শেষ পর্যন্ত শঙ্কর রাষ্ট্রপতির কাছেও মার্সি পিটিশন ফাইল করেছিল। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা, তিনিও এই সিরিয়াল কিলারদের ক্ষমা করতে পারেননি। আর শেষ পর্যন্ত 1995 সালের 27শে এপ্রিল অটো শঙ্কর সহ তার 2 সঙ্গী এলডিন আর শিবাজিকে ফাঁসিতে ঝোলানো হয়। মারা যাওয়ার আগে বেশ কিছু সাক্ষাৎকার এবং পুলিশের বয়ানে অটো শঙ্কর বারবার বলেছিল যে ওই 9 জন মেয়েকে কোন কোন পলিটিশিয়ানদের কাছে সে বিক্রি করেছিল। কিন্তু তা সত্ত্বেও না তো লোকাল পুলিশ না তামিলনাড়ু গভর্নমেন্ট কেউই চেষ্টা করেনি ওই 9 জন মেয়েকে ফিরিয়ে আনার। আর আজ 2025, শঙ্করের ফাঁসির 30 বছর পার হয়ে গেছে। এর মধ্যে একাধিকবার তামিলনাড়ুর সরকার বদলেছে, কেন্দ্র সরকার বদলেছে, কিন্তু কেউই আর এই ব্যাপারটাকে ঘাটানোর সাহস করেনি। কারণ আদপে সব মহলেরই কেউ না কেউ এই ক্রাইমের সাথে জড়িত ছিল। তাই রাজনৈতিক দলের রং বদলালেও মানুষগুলো কিন্তু বদলায়নি। আর সাথে এটাও মনে রাখা উচিত, এই প্রভাবশালী ব্যক্তিদের সাপোর্ট না থাকলে অটো শঙ্করের মতো একজন নৃশংস খুনির জন্ম হতো না। কেমন লাগলো আজকের টপিক কমেন্ট করে অবশ্যই জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।